আচ্ছা, তাহলে আমরা আজকে পড়ি। ইনশাআল্লাহ। 36 নম্বর পৃষ্ঠা, 3 অধ্যায়ের পাঠ 3.2। গতকালকে আমরা পড়ছিলাম নমুনার সংজ্ঞা এবং নমুনা সম্পর্কিত কতিপয় ধারণা। 34 এবং 35 পৃষ্ঠা। কলম দিয়ে শেষ। ঠিক আছে, আজকে আমরা 36 পৃষ্ঠা পড়ি। দেখেন এখানে প্রশ্নটা এইভাবে আসছে, নমুনার প্রকারভেদগুলো আলোচনা করো। ঠিক আছে, বা নমুনা কি, নমুনা কত প্রকার। এখন প্রকারভেদ যদি আলোচনা করার কথা বলে তখন কিন্তু আপনাকে শুধু প্রকারভেদগুলো দিয়ে দিলে হবে না। যদি বলতো নমুনা কাকে বলে, নমুনা কত প্রকার, কি কি, তাহলে আপনি প্রকারভেদগুলো শুধুমাত্র লিখতে পারতেন। অর্থাৎ 36 পৃষ্ঠার প্রথমে যে দেখেন সম্ভাবনা নমুনায়নের 5টা আছে, নিঃসম্ভাবনা নমুনায়ন 3টা আছে, এগুলো দিয়ে দিলে হতো। ঠিক আছে, প্রশ্নটা দুই ভাবে আসছে, নমুনার প্রকারভেদ সমূহ আলোচনা করুন। যখন আলোচনার কথা বলছে তখন এখানে প্রত্যেক প্রকার নমুনার সংজ্ঞা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, আবার এই প্রশ্নটাই আবার আসছে, নমুনা বিভিন্ন প্রকার নমুনার উদাহরণ দিন। তো বিভিন্ন প্রকার নমুনার উদাহরণ যখন আসবে তখন কিন্তু আপনার এই প্রত্যেকটার মানে 5 আর 3 8, এই 8টা নমুনার এক্সাম্পলের মাধ্যমে বোঝাইতে হবে। ঠিক আছে, তার মানে আমরা যদি এই প্রশ্নটা ভালোভাবে পড়ি উদাহরণ এবং সংজ্ঞা সহ তাহলে ভালো হবে। আর হচ্ছে এখান থেকে যেমন সরল দৈর্ঘ্য নমুনায়নের সুবিধা এবং অসুবিধা আসছে। আচ্ছা, আমি একটু সাজেশনে ঢুকি যার কি কি আসছিল। অর্থাৎ এখানে যে সুবিধা অসুবিধা দেখতে পারতেছেন, এই সুবিধা অসুবিধাগুলো আসে। নির্দিষ্ট করে যে কোনো একটা নমুনায়নের কথা বলবে এবং সুবিধা অসুবিধা লিখতে বলবে। ঠিক আছে, তা আপনি মার্কস অনুযায়ী সেইভাবে লিখবেন। এখানে যেমন প্রতি এক একটা বাক্য করে 4টা সুবিধা 4টা অসুবিধা আছে। যদি বড় প্রশ্নে আসে তাহলে এটাকে আপনি প্যারাগ্রাফ আকারে লিখলে ভালো হবে। ঠিক আছে, তার মানে কি বোঝা গেল, 36 37 38 39 এই 4 পৃষ্ঠায় একটা মাত্র প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। ঠিক আছে, আর এটা তো ইজি, সহজেই বুঝতে পারবেন এবং আহ, লেখাও সম্ভব হবে। তাহলে আমরা প্রথম থেকে পড়ি। দেখেন নমুনায়নের প্রকারভেদ। নমুনায়ন তত্ত্বে নমুনা চয়ন পদ্ধতি নির্ভর করে গবেষণার ধরন। নমুনা চয়ন পদ্ধতি মানে নমুনা কিভাবে আপনি বাছাই, কোন কোন নমুনা নিয়ে কাজ করবেন, নমুনাকে কিভাবে আপনি পছন্দ করলেন, চুজ করলেন। ঠিক আছে, কোন নমুনা পদ্ধতি আপনি ব্যবহার করবেন সেটা নির্ভর করে গবেষণার ধরন, সমগ্রকের প্রকৃতি, বাজেট, জনবল ইত্যাদির উপরে। সমগ্রকের প্রকৃতি মানে আমরা সমগ্রক মানে কালকে পড়ছিলাম। ঠিক আছে, বাজেট, জনবল এইসব বিষয়ের উপর সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমি নমুনায়ন পদ্ধতি কোনটা বাছাই করব। সমগ্রক হতে নমুনা চয়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে। সম্ভাবনা তথ্যের ভিত্তিতে নমুনায়ন পদ্ধতি বাছাই করা যায়। ভাইয়া, জি, কত আপা, পেজে কত পেজে পড়া চলছে? 36 পৃষ্ঠা, কালকে আমরা 34 36 হ্যালো, 36 পৃষ্ঠা শোনা যায় না? সাউন্ডটা একটু সমস্যা হচ্ছে, সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। তা বাকি সবাই শুনতে পারেন আমার কথা? আমার নেটে হয়তো বা সমস্যা। জি ভাইয়া, জি। হ্যাঁ, আমার আপনার নেটে নেট। সমস্যা হতে পারে। আপনার কথাও কেটে কেটে আসে মাঝে মধ্যে, আমি কেটে কেটে শুনতে পাই। আচ্ছা, যদি আজকেও ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনার কথা, তো একটু চেষ্টা করেন। ঠিক আছে, আমরা 36 পৃষ্ঠা পড়তেছি, সম্ভাবনার প্রকারভেদ। এখান থেকে এই 36 37 38 39 4 পৃষ্ঠা খুব ভালো করে পড়বেন, কারণ 4 পৃষ্ঠা থেকে কোনো না কোনো প্রশ্ন থাকবে। ঠিক আচ্ছা, আছে, ঠিক 4 আছে। পৃষ্ঠা ধরে একটাই প্রশ্ন দেখেন। আচ্ছা, আমরা কিন্তু এখান থেকে সংজ্ঞা পড়বো, উদাহরণ পড়বো আর সুবিধা অসুবিধা পড়বো। এখন সুবিধা অসুবিধা সবগুলো পড়া লাগবে না, যেগুলো বিগত বছরের সুবিধা অসুবিধা আসছে সেইগুলোটা পড়লে আপাতত হবে, কিন্তু এক্সাম্পল সবগুলোর পড়তে হবে, সংজ্ঞা সবগুলোর পড়তে হবে। দেখেন নমুনায়ন পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে সম্ভাবনা নমুনায়ন আর একটা হচ্ছে নিঃসম্ভাবনা নমুনায়ন। দেখেন সম্ভাবনা নমুনায়নটা হচ্ছে সম্ভাবনার উপর ভিত্তি করে নমুনা স্যাম্পল গ্রহণ করা, আর নিঃসম্ভাবনা হচ্ছে যেখানে সম্ভাবনা বাদ দিয়ে
নমুনা নেওয়া। তাহলে আমরা পড়ি কি আছে দেখেন। সম্ভাবনা নমুনায়নটা কি? যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের অন্তর্গত প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান তাকে সম্ভাবনা নমুনায়ন বলে। অর্থাৎ কে অন্তর্ভুক্ত হবে সেটা আপনি ওইভাবে আগে থেকে বলতে পারবেন না, ঠিক আছে? আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করে নমুনা বাছাই করতে হবে, কিন্তু প্রত্যেকটা এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। শেষ পর্যন্ত কিছু হবে, কিছু হবে না, কিন্তু সম্ভাবনাটা থাকবে, ঠিক আছে? পরীক্ষা আসতে পারে সম্ভাবনা নমুনায়ন কাকে বলে, কত প্রকার, ছোট প্রশ্ন আসছে, তাহলে তখন এটা লিখবেন। সম্ভাবনা নমুনায়ন আবার 5 প্রকার। একটা হচ্ছে সরল দৈব নমুনায়ন, স্তরিত নমুনায়ন, গুচ্ছ নমুনায়ন, ধারাবাহিক নমুনায়ন, বহু পর্যায়ী নমুনায়ন। আমরা এগুলো সংজ্ঞা পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা কি। নিঃসম্ভাবনা নমুনায়নটা কি দেখেন, উপরের 5 প্রকার কিন্তু মুখস্থ থাকতে হবে। যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের অন্তর্গত প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা অজানা থাকে তাকে নিঃসম্ভাবনা নমুনায়ন বলা হয়। প্রতিটি একক সম্ভাবনায় নমুনা হিসেবে থাকবে কিনা সেটা যদি নিশ্চিত না হওয়া যায় তখন তাকে নিঃসম্ভাবনা নমুনায়ন বলা হয়। এ ধরনের নমুনায়নের বৈজ্ঞানিক ভিত্তি অত্যন্ত দুর্বল। কেন দুর্বল? কারণ এখানে ওই যে সম্ভাবনা বিষয়টা ওইভাবে নাই। ইহা 3 প্রকার, যথা উদ্দেশ্যমূলক নমুনায়ন, আকস্মিক নমুনায়ন, কোটা নমুনায়ন। উদ্দেশ্যমূলক নমুনায়ন, আকস্মিক নমুনায়ন, কোটা নমুনায়ন, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা সম্ভাবনা নমুনায়নের যে 5 প্রকার আছে এই 5 প্রকারটা আমরা একটু সুন্দর করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। দেখেন, সরল দৈব দেখেন সরল দৈব নমুনায়ন, যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের প্রতি একক, মানে আপনি যাদের থেকে আপনি নমুনা সংগ্রহ করবেন সেই বিপুল জনগোষ্ঠী বা বিপুল সংখ্যাটা হচ্ছে সমগ্রক, সেই সমগ্রকের প্রতিটি একক স্বাধীনভাবে নমুনায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান তাকে সরল দৈব নমুনায়ন বলা হয়। এক্ষেত্রে সমগ্রকের প্রতিটি একক সমজাতীয়। যেহেতু সবারই সম্ভাবনা আছে তার মানে সমগ্রগুলো সমজাতীয়, মানে তার ভিতরে কোনো তফাৎ নাই, মানে কোনো প্রকার ভালো মন্দ বা কোনো ভেদাভেদ নাই। এই কারণে তাদের সবারই সমানভাবে সুযোগ থাকবে। ইহা সবচেয়ে সহজ ও সরল পদ্ধতি এবং অধিকাংশ নমুনায়ন পদ্ধতি এই পদ্ধতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যেহেতু এই পদ্ধতিতে কোনো পক্ষপাতিত্বের সুযোগ থাকে না, তাই সংগৃহীত নমুনা খুবই নির্ভরযোগ্য হয়। ঠিক আছে? যদি কোনো সমগ্রকের আকার n হয় তাহলে প্রতিটি একক নির্বাচিত হবার সম্ভাবনা হবে 1/n। এটা তো আমরা বুঝতে পারছি সম্ভাবনার মৌলিক সংজ্ঞা অনুযায়ী 1/n-টা কি। এখন যদি পরীক্ষা আসে সরল দৈব নমুনায়ন কাকে বলে, কত প্রকার, কি কি, তাহলে কিন্তু এই প্রশ্নের লিখবেন। দেখেন, সরল দৈব নমুনায়ন পদ্ধতিতে সাধারণত 2টি উপায়ে নমুনা চয়ন করা হয়, যথা লটারি পদ্ধতি এবং দৈব সংখ্যা সারণী পদ্ধতি। নিচে কি লাগছে দেখেন, তবে সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি হচ্ছে লটারি পদ্ধতি। এই পদ্ধতিতে ছোট ছোট টুকরা কাগজে সমগ্রকের প্রতিটি উপাদানের নাম লিখতে হয়, তারপর কাগজের টুকরাগুলো ভালোভাবে মিশিয়ে তা হতে প্রয়োজনীয় সংখ্যক কাগজ তোলা হয় এবং ওই কাগজ থেকে, আমরা সবাই জানি লটারিটা কি, ওই কাগজ থেকে যাদের নাম উঠবে তারা হচ্ছে স্যাম্পল হিসেবে তারা আসবে বা উইন হবে তারা। সরি ভাই, আমার মেয়েটা একটু অসুস্থ, তো একটু কান্না করতেছিল গত 2 দিন ধরে, ওর কি জ্বর। আচ্ছা, এবার দেখেন, যদি সমগ্রকের উপাদান সংখ্যা বেশি হয় তাহলে লটারি পদ্ধতিতে নমুনা সংগ্রহে জটিলতা দেখা দেয়। সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি হিসাবে দৈব সংখ্যা সারণী পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে যে দৈব নমুনায়নের, সরল দৈব নমুনায়নের 2টা প্রকারভেদ, সেটা সেখানে বললো যে যদি সমগ্রকের উপাদান বেশি হয় তাহলে লটারি পদ্ধতিতে
নমুনা সংগ্রহে জটিলতা দেখা দেয়, তখন কতজনকে লটারিতে আপনি আনবেন? সেই হিসাবে তখন বিকল্প পদ্ধতি হিসেবে দৈব সংখ্যা সারণী পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে আমরা কি লটারি সরল দৈব নমুনায়নটা বুঝতে পারছি এ পর্যন্ত যা পড়লাম? আচ্ছা, এবার দেখেন সরল দৈব নমুনায়নের সুবিধা এবং অসুবিধা, এই প্রশ্নটা কিন্তু আসছে বিগত বছরে যে সরল দৈব নমুনায়নের সুবিধা এবং অসুবিধাগুলো লিখো। যদি 8 মার্কে 5 মার্কে আসে তাহলে এই 4টাকে আপনি প্যারাগ্রাফ আকারে লিখবেন। সরল দৈব নমুনায়নের সুবিধা সমূহ কি কি দেখেন। এই পদ্ধতিতে নমুনায়ন সম্পূর্ণ দৈবের উপর নির্ভরশীল, মানে আপনি নমুনা হিসেবে যাদেরকে নিবেন তাদের সম্পর্কে পূর্ব ধারণা নাই যে সে আসবে কিনা, আবার এটাও বলা যাচ্ছিল না যে তারা নমুনা হিসেবে আসবে না। সম্পূর্ণ দৈবের উপর নির্ভরশীল, ফলে নমুনায়নে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। মানে আপনি কাকে নিবেন কাকে নিবেন না, হ্যাঁ, নিজের ইচ্ছা বা কোনো প্রকার স্বার্থের দিকটা আপনি এখানে রাখতে পারবেন না। এখানে সবাই সমানভাবে সম্ভাবনা আছে। এই পদ্ধতিতে প্রতিনিধিত্বশীল নমুনা নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিনিধিত্বশীল মানে কি? আপনার ফ্যামিলিতে 10 জন আছে, তার ভিতর থেকে একজনকে আপনি একটা মানে স্যাম্পল হিসাবে আপনি পাঠালেন। মানে পুরো সমাজ নিয়ে যদি একটা পরীক্ষা হয় তাহলে সেখানে আপনি স্যাম্পল হিসেবে আপনার ফ্যামিলির একজনকে পাঠালেন, তাহলে আপনার ফ্যামিলির হয়ে সে প্রতিনিধিত্ব করলো। এই পদ্ধতিতে মানে সরল দৈব নমুনায়নে আপনার প্রতিনিধিত্বশীল নমুনা বেশি নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে। মানে যারা নির্বাচিত হবে নমুনা হিসেবে তারা সাধারণত প্রতিনিধিত্বশীল হয়, তারা অন্যকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে। 3 নম্বর বৈশিষ্ট্য সুবিধাটা কি দেখেন। এই পদ্ধতিতে নমুনায়ন ত্রুটি সহজে নিরূপণ করা যায়। নমুনায়নের ক্ষেত্রে মানে নমুনা বাছাইয়ের ক্ষেত্রে যে ত্রুটিগুলো হয় এই পদ্ধতিতে আপনি সেই ত্রুটি সহজে বাছাই করতে পারবেন, ত্রুটিটা ধরতে পারবেন। 4 নম্বরে বলছে কি দেখেন, এক্ষেত্রে নমুনার এককগুলো সমজাতি হওয়ায় ক্ষুদ্র নমুনার সাথে ভালো ফলাফল পাওয়া যায়। যেহেতু এই পদ্ধতিতে সমস্ত নমুনা এক, এখানে কোনো ভেদাভেদ নাই, সবগুলোই মনে করেন লাল বল, এখানে কোনো সবুজ বল নাই যে আপনি লাল নিবেন না সবুজ নিবেন, সবগুলো লাল নিলেন তো আপনি বাছাই করে 100 লাল বল থেকে 10টা বল নিলেন। তার মানে যেহেতু সবগুলো সমজাতীয়, কাজেই আপনি 10টা নিয়েই 10টার ব্যাপারে 10টাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনি পুরো 100 বল সম্পর্কে একটা সিদ্ধান্তে আসতে পারবেন। এবার সরল দৈব নমুনায়নের অসুবিধা সমূহ কি কি দেখেন। এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা যথেষ্ট সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ঠিক আছে, যথেষ্ট সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল এই পদ্ধতিতে। 2 নম্বরটা কি, এই পদ্ধতিতে নমুনায়ন ত্রুটি তুলনামূলকভাবে বেশি হয়। আমরা সুবিধায় পড়ছিলাম যে নমুনায়ন ত্রুটি সহজে ধরা যায়, আর এখানে অসুবিধায় বলছে নমুনায়ন ত্রুটি এই পদ্ধতিতে তুলনামূলকভাবে বেশি হয়। কেন বেশি হয়? আপনি এই প্রশ্নের যখন প্যারাগ্রাফ আকারে লিখবেন তখন সেখানে এই বিষয়গুলো লিখবেন। 3 নম্বর কি বলছে দেখেন, সমগ্রকের পূর্ণ তালিকা না থাকলে এই পদ্ধতি ব্যবহার করা যাবে না। আপনি 100 জন মনে করেন আপনার সমগ্রক, আপনি এদের থেকে 10 জনকে স্যাম্পল হিসেবে নিবেন। এখন ফুল 100 জনের তালিকা আপনার কাছে নাই, তাহলে এই পদ্ধতিতে ব্যবহার করা যাবে না। কারণ এখানে আমরা বলছি যে এই পদ্ধতিতে সবাই নমুনা হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সমান সম্ভাবনা থাকবে। মানে সবাই হবে না, সবাই হলে তার নমুনার বিষয়টি আসবে না। ঠিক আছে। যেহেতু আমরা কিছু সংখ্যক লোককে নিব তার মানে এরা হচ্ছে নমুনা। এখন এই পদ্ধতিতে পূর্ণ তালিকা থাকলে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে সরল নমুনায়ন পদ্ধতিতে কারা কারা আসলো। আর যদি একজনকে বাদ দেন তাহলে তো তার আসার সম্ভাবনা ছিল কিন্তু সে আসতে পারলো না, বিষয়টা এরকম। এই পদ্ধতিতে প্রাপ্ত নমুনা অস্বাভাবিক প্রকৃতির হতে পারে। অস্বাভাবিক প্রকৃতি মানে তো বুঝতে পারছেন। ফলে নমুনা হতে প্রাপ্ত ফলাফল তার যথার্থতা মানে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। আপনি সবগুলো পড়ার পরে বুঝতে পারবেন যে আসলে কোনটা কি কারণে আলাদা আলাদা মানে এইগুলো। এবার আমরা দেখি স্তরিত নমুনায়ন। দেখেন স্তরিত নমুনায়নটা কি বলছে, ভালো করে বুঝতে হবে না কিন্তু সংজ্ঞা মনে থাকবে না, একটার সাথে একটা মিলে যাবে। যদি কোনো সমগ্রকের উপাদান সমূহ কয়েকটি স্তরে বিভক্ত করা যায়, কয়েকটি স্তরে, মনে করেন 100 জন আপনার টোটাল সমগ্র। 100 জনের ভিতরে আপনি বয়স অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুযায়ী রং অনুযায়ী ধরেন 100 মানুষ, তার ভিতর থেকে আপনি ক্লাস 10, ক্লাস 6, 8 এর নিচে
6 থেকে 8, হ্যাঁ, ক্লাস 5, 4 আর ক্লাস 3 থেকে 1, আবার ক্লাস 1 এর নিচে, হ্যাঁ, নার্সারি, প্লে, এগুলো। তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে বৈশিষ্ট্য অনুযায়ী কয়েকটা স্তরে ভাগ করলেন, এই কথা বলছে এখানে। এবং এই স্তরগুলো পরস্পর অসমজাতীয় হলেও, অসমজাতীয় মানে সমান না, যেমন ক্লাস ভেদে আমরা শ্রেণী ভেদে যে বিভক্তটা করলাম, নিশ্চয়ই তারা সবাই ছাত্র হলেও তারা কিন্তু ক্লাস বয়স অনুযায়ী আলাদা, অসমজাতীয়। যদি অসমজাতীয় হয়, তারপরে দেখেন কি বলছে, প্রত্যেকটি স্তরের উপাদান সমূহ সমজাতীয় হয়। অর্থাৎ অসমজাতীয় যদিও হয় স্তরগুলো, তবে প্রত্যেকটি স্তরের উপাদান সমূহ কিন্তু সমজাতীয়। যেমন ক্লাস 4-5 যদি ধরেন, তাহলে তারা সমজাতীয় বয়স, সাইজের দিক দিয়ে। কিন্তু স্তর, আপনি 9 এর যে স্তর আর 6 এর 4-5 এর যে স্তর, তারা কিন্তু অসমজাতীয়। প্রত্যেকটি স্তরের আবার প্রত্যেকটি ইউনিট সমজাতীয়, সেই কথা বলছেন। ঠিক আছে, এবার দেখেন, তাহলে প্রত্যেকটি স্তর হতে সরল দৈব নমুনায়নের মাধ্যমে নমুনা নির্বাচন করার পদ্ধতিকে স্তরিত নমুনায়ন বলা হয়। আমরা স্তরিত নমুনায়ন পড়তেছি, কিন্তু এখানে বিষয়টা কি বোঝালো? সরল দৈব নমুনায়নের মাধ্যমে, পিছনে 1 নাম্বার যে সংজ্ঞাটা আমরা পড়লাম, ওই রকম ভাবে নমুনায়ন করবেন। সরল দৈব নমুনায়ন পদ্ধতিতে আপনি নমুনা নির্বাচন করবেন, তবে প্রত্যেকটা স্তরকে আলাদা আলাদা ভাবে সরল দৈব নমুনায়নের আওতায় আনবেন। বুঝতে পারছেন? 2 নম্বরে কি বলছেন? তাহলে এই পদ্ধতিটিকে স্তরিত নমুনায়ন বলা হয়। অর্থাৎ সরল দৈব নমুনায়ন পদ্ধতি 1 নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করবেন, তবে আপনি আগে আপনার টোটাল সমগ্রকে বয়স অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী স্তরে স্তরে ভাগ করবেন। এখানে সংজ্ঞার বৈশিষ্ট্য কি বলছে? প্রত্যেকটা স্তর অসমজাতীয়। 9 এর স্তর, 4-5 এর স্তর অসমজাতীয়, কিন্তু 9 এর স্তরে সবাই কিন্তু আবার সমজাতীয়, 4-5 এর স্তরে সবাই কিন্তু আবার সমজাতীয়। যেমন কোন শহরের পরিবার সমূহকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই 3 স্তরে বিভক্ত করে প্রত্যেক স্তর হতে সরল দৈব চয়ন নমুনায়নের মাধ্যমে নমুনা নির্বাচন করার পদ্ধতি হলো স্তরিত নমুনায়ন। স্তরিত নমুনায়নের সুবিধা সমূহ দেখেন। এই পদ্ধতির নমুনা অধিক প্রতিনিধিত্বশীল। এই পদ্ধতিতে নমুনার সংগ্রহে অধিক প্রতিনিধিত্বশীল কেন বললো? এখানে প্রত্যেকটা স্তরে স্তরে ভাগ করে নিয়ে আপনি প্রত্যেকটা স্তর থেকে আবার নমুনা নিছেন, তার মানে এটা অধিক প্রতিনিধিত্বশীল হয়েছে। যদি তা না করতেন, পুরো স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে এক লাইনে দাঁড় করে দিতেন, তাহলে সেখান থেকে দেখা যেত 9-10 এর বেশি চলে আসছে, বা 6 এর বেশি আসছে, 4-5 এর কম পড়ে গেছে। কিন্তু এখানে কিন্তু তাদের ভাগ ভাগ করলেন ছোট ছোট দলে, তার মানে সেখান থেকে আপনি আরো প্রতিনিধিত্বশীল হলো, কারণ প্রত্যেক স্তর থেকে লোক আসছে। এই পদ্ধতিতে নমুনার সংগ্রহের সময় ও অর্থের ব্যয় কম হয়, যেহেতু ভাগ ভাগ করে ফেলছেন, বিভিন্ন স্তরে ভাগ করছেন, কাজে খুব কম সময়ে আপনি নমুনা বাছাই করে ফেললেন, অর্থও কম লাগলো। 3 নম্বরে কি বলছে দেখেন, সমগ্র অসমজাতীয় সত্য। সমগ্র মানে টোটাল যে নমুনা যারা আছে, মানে ফুল স্কুলের স্টুডেন্ট যদি ধরেন, তাহলে তারা অসমজাতীয় বয়স অনুযায়ী, শ্রেণী অনুযায়ী। অসমজাতীয় সত্য এই পদ্ধতিতে সঠিক ফলাফল পাওয়া যায়। কেন যায়? ওই যে আপনি তাদের অসমজাতীয় ঠিক আছে, কিন্তু সমজাতীয়র ভিত্তিতে আপনি তাদেরকে ভাগ ভাগ করে ফেলছেন, এই কারণে। এবার দেখেন স্তরিত নমুনায়নের অসুবিধা। সমগ্রকে সঠিকভাবে বিভিন্ন স্তরে ভাগ করতে না পারলে এই পদ্ধতির নমুনা নির্ভরযোগ্যতা হারায়। আপনি যদি সঠিকভাবে ভাগ করতে না পারেন, ক্লাস 4-5 কে যদি আলাদা করতে না পারেন, তার ভিতরে যদি ক্লাস 2 ঢুকে যায়, মানে একটা বৈশিষ্ট্যের সারির ভিতরে যদি অন্য বৈশিষ্ট্য ঢুকে যায়, ঠিক মতো এই যে আপনি স্তরিত করতে না পারেন, তাহলে এই পদ্ধতি তার নির্ভরযোগ্যতা হারাবে। এই পদ্ধতিতে প্রত্যেক স্তর থেকে নমুনা সংগ্রহ করতে হয় বিধায় সময় বেশি লাগে। আর একটা অসুবিধা কি? যেহেতু আপনি প্রত্যেক স্তর থেকে নমুনা নিবেন, কাজে একটু সময় লাগবে বেশি। আবার একটা জিনিস কি অসুবিধা হচ্ছে কি, সমগ্র সম্পর্কে পূর্ব জ্ঞান থাকতে হবে। আপনি যদি সমগ্র সম্পর্কে পূর্ণ জ্ঞান আপনার না থাকে, তাহলে আপনি বাছাই করবেন কিভাবে? তাদেরকে আপনি কিভাবে স্তরিত করবেন, বিভিন্ন স্তরে ভাগ করবেন? ঠিক আছে, এই কারণে এই সমগ্র সম্পর্কে আগে একটা পূর্ব ধারণা থাকা লাগবে, সেই কথা বলছে। আচ্ছা, এবার দেখেন
আমরা কিন্তু 3 মিনিটের ভিতরে শেষ করে দেবো বলছিলাম, 30 মিনিট। তাহলে আমি 3 নাম্বারটা একটু পড়াই, 3 নাম্বারটা পড়ানোর পরে আমরা শেষ করে দেবো। দেখেন, তাহলে আমি আবার একটু বলি, তারা পরে আসছেন 36, 37, 38, 39, 4 পৃষ্ঠা মিলে একটা প্রশ্ন। ঠিক আছে, এই একটা প্রশ্ন কিভাবে আসে? 1 নম্বরে আসে নমুনায়ন পদ্ধতি কাকে বলে, নমুনা কাকে বলে, বা নমুনায়ন পদ্ধতি কি, প্রকারভেদ লিখো। আরেক ভাবে আসে নমুনায়নের প্রকারভেদ সমূহ আলোচনা করো, আলোচনা করতে বলছে, তার মানে সংজ্ঞা চাইছে, উদাহরণ চাইছে। আবার আরেক ভাবে আসে নমুনায়ন পদ্ধতিগুলোর উদাহরণ লিখো, উদাহরণ লিখতে বলে, শুধু উদাহরণ। তখন আপনার প্রত্যেকটা নমুনায়নের এক্সাম্পল দিবেন। ঠিক আছে, যেমন আমরা স্তরিতে পড়লাম যে উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীতে যদি একটা শহরের পরিবার সমূহকে ভাগ করেন, এই যে একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা দিবেন। আবার আসে প্রত্যেকটা নমুনায়নের নাম ধরে ধরে বলে যে এইটার সুবিধা এবং অসুবিধাগুলো লিখো। আবার শুধুমাত্র যে কোনো একটা নমুনায়ন আসতে পারে, যেমন স্তরিত নমুনায়ন কাকে বলে, ঠিক আছে, এই সম্পর্কে বিস্তারিত লিখুন, অথবা সুবিধা অসুবিধা লিখুন, এরকম আসতে পারে। মানে আসছে বিভিন্ন বছরে, তার মানে আপনাকে এই 4টা পৃষ্ঠা ফুল আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, আর প্রথমে পড়তে হবে সম্ভাবনা নমুনায়ন 5 প্রকার, সেটা কি কি একবারে মুখস্থ থাকতে হবে। নিঃসম্ভাবনা নমুনায়ন কাকে বলে, কি কি, সেটা মুখস্থ থাকতে হবে। তাহলে দেখেন, আমরা 3 নাম্বারটা একটু পড়ানোর পরে আমরা ক্লাসটা শেষ করে দেবো। দেখেন, গুচ্ছ নমুনায়ন বা ক্লাস্টার স্যাম্পলিং সাধারণত ব্যাপক নমুনা জরিপে এই পদ্ধতি ব্যবহার করা হয়। ব্যাপক নমুনার জরিপে এই পদ্ধতিতে প্রথমে সমগ্রকে কয়েকটি অংশে বিভক্ত করা হয়। ওই স্তরিত নমুনায়নের মতনই সমগ্রকে কয়েকটা ভাগে ভাগ করবেন। প্রত্যেকটা অংশকে গুচ্ছ বলে। আগে 2 নম্বরে বলছিলাম স্তর, আর এখানে আমরা 3 নম্বরে বলতেছি গুচ্ছ। এই গুচ্ছগুলো অসমজাতীয় হলো প্রত্যেকটা গুচ্ছের উপাদান সমূহ, সরি বলেছে আমার এখানে, এই গুচ্ছগুলো সমজাতীয় হলো প্রত্যেক গুচ্ছের উপাদান সমূহ অসমজাতীয়। ভালো করে বুঝেন, 2 এবং 3-এর ভিতরে পার্থক্যটা কি? 2-এ বলছে আপনি যে স্তরে স্তরে ভাগ করবেন, প্রত্যেকটা স্তর অসমজাতীয়, কিন্তু স্তরের ভিতরের লোক সংখ্যা বা স্তরের ভিতরের স্যাম্পল গুলো সমজাতীয়। আর 3-এ বলছে এই গুচ্ছ, এখানে যে গুচ্ছতে ভাগ করবেন, হ্যাঁ, সেইখানে প্রত্যেকটা গুচ্ছ সমজাতীয়। ঠিক আছে, কিন্তু প্রত্যেক গুচ্ছের উপাদান সমূহ আবার অসমজাতীয়। দেখেন, তাহলে আমরা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো কি বলছে। সরল দৈবচয়ন পদ্ধতিতে গুচ্ছগুলো হতে কয়েকটি গুচ্ছ নির্বাচন করা হয়। আবার পড়ি, দেখেন, এইখানে টোটাল অনেকগুলো গুচ্ছে ভাগ করবেন এবং সবগুলো গুচ্ছ আবার নিবেন না। কেন নিবেন না? এখানে কিন্তু আগেই বলে দিছি যে প্রত্যেকটা গুচ্ছ সমজাতীয়। ঠিক আছে, এই জন্য আপনি, যেমন ধরেন একটা স্কুলের আপনি 5টা গ্রুপে ভাগ করলেন, স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের, সেখানে প্রত্যেকটা গ্রুপটাই হচ্ছে কিন্তু আপনার ওই স্কুলের ছাত্রছাত্রী, কাজেই তারা কিন্তু সমজাতীয়। কিন্তু প্রত্যেকটা গ্রুপের গুচ্ছের ভিতরে দেখা যাচ্ছে 6 আছে, 5 আছে, 2 আছে, তার মানে তারা কি অসমজাতীয় কোনো না কোনো দিক দিয়ে। এখন আপনি কি করবেন গুচ্ছ নমুনায়নের ক্ষেত্রে? ওই প্রত্যেকটা স্তরের সবাইকে নিবেন না, আপনি পুরো স্কুলের স্টুডেন্টদের 10টা লাইনে ভাগ করছেন, 10টা লাইন নিবেন, ওখান থেকে আপনি সরল দৈব নমুনায়ন পদ্ধতিতে, ঠিক আছে, ওখান থেকে আপনি যে কোনো কয়েকটা স্তর নিবেন। দেখা যায় 10টা স্তরে ভাগ করছেন, দেখা যায় 5টা স্তর আপনি নিছেন। দেখেন, সরল দৈবচয়ন পদ্ধতিতে গুচ্ছগুলো হতে প্রত্যেকটি গুচ্ছ নির্বাচন করা হয় এবং নির্বাচিত গুচ্ছগুলোর প্রতিটি একক হতে তথ্য সংগ্রহ করা হয়। আপনি যেটা বললাম যে আপনি টোটাল 10টা লাইন করছেন স্কুলের ছাত্রছাত্রীদের, সেখান থেকে 10টা লাইন গিয়ে নিবেন না, আপনি 6টা লাইন নিলেন, 6টা লাইন বা 6টা গুচ্ছ বা 6টা স্তর সারি নিলেন। নেবার পরে যে 6টা নিয়েছেন, ওই 6টার প্রত্যেকেই কিন্তু আবার নমুনা হিসেবে আপনার বিবেচিত হবে, প্রত্যেকের কাছ থেকে তথ্য নিবেন। ঠিক আছে, ইহাই দেখেন, ইহাই স্তরিত নমুনায়নের বিপরীত পদ্ধতি। 2 নাম্বারটার বিপরীত পদ্ধতি এইটা। যেমন চট্টগ্রাম শহরের পরিবার সমূহ সমগ্র হলে প্রত্যেকটি ওয়ার্ডের পরিবার সমূহ এক একটি গুচ্ছ। ভালো করে বুঝেন, চট্টগ্রাম শহরের সব পরিবার সমগ্র, প্রত্যেকটি ওয়ার্ডের পরিবার সমূহ এক একটা গুচ্ছ। 1 নম্বর ওয়ার্ডের পরিবার সমূহ একটা গুচ্ছ, 2 নম্বর ওয়ার্ডের পরিবার সমূহ একটা গুচ্ছ। এখন এই গুচ্ছগুলো কিন্তু আমার চট্টগ্রাম শহরের কাছে সমান, গুচ্ছগুলো ওর কাছে সবাই সব গুচ্ছ সমান, কিন্তু প্রত্যেকটা গুচ্ছ কিন্তু আপনি যখন ওয়ার্ডের প্রত্যেকটা পরিবারকে যখন গুচ্ছ এক একটা লাইন করবে, তখন সেগুলো কিন্তু আবার এক একটা স্যাম্পল করবে, সেগুলো কিন্তু আবার পৃথক। তারা তারা কিন্তু কোনো পরিবার লোক কম, কোনো পরিবার বেশি, তার মানে তাদের মধ্যে পৃথক আছে, পৃথক বৈশিষ্ট্য আছে। যেমন দেখেন,
এই যে ওয়ার্ড সমূহের পরিবার একটি গুচ্ছ, এই গুচ্ছগুলো হতে আপনি নির্বাচিত 3টি ওয়ার্ডের প্রত্যেক পরিবারের হতে তথ্য সংগ্রহ করলেন, এটাই হচ্ছে গুচ্ছ নমুনায়ন। আশা করি বুঝতে পারছেন যে কি বোঝাতে চাচ্ছে এখানে। গুচ্ছ নমুনায়নের সুবিধাগুলো পড়ি, দেখেন। সমগ্রকের আকার খুব বড় হলে এই পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা সুবিধাজনক। যেহেতু চট্টগ্রাম শহরের সব ফ্যামিলি, এটা কিন্তু বিশাল বড়, এই কারণে আপনি এই পদ্ধতিতে সুবিধাজনক হবে গুচ্ছ নমুনায়ন পদ্ধতি। 2 নম্বরে কি বলছে, সমগ্রকের পূর্ণ তালিকা না থাকলেও এই পদ্ধতি ব্যবহার করা যায়। যেহেতু বিশাল বড় জনগোষ্ঠী নিয়ে আপনি এই পদ্ধতি নমুনা করবেন, আপনি রিসার্চ করবেন, কাজে এখানে সমগ্রকের পূর্ণ তালিকা না থাকলেও আপনি নিতে পারবেন। আপনি একটা ওয়ার্ড ধরলেন একটা গুচ্ছে, ওই ওয়ার্ড থেকে আপনি আবার পরিবার বাছাই করবেন, তো সেই ক্ষেত্রে একটা পরিবার নাই, কাজে খুব একটা সমস্যা হবে না, খুব একটা প্রভাব পড়বে না। এই ক্ষেত্রে গুচ্ছগুলোকে দৈবভাবে নির্বাচন করা হলে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। ওই যে আমরা বললাম না যে গুচ্ছগুলোকে আবার মনে করেন আপনি পুরো ইয়াকে, শহরের লোক সংখ্যাকে আপনি ওয়ার্ড অনুযায়ী ভাগ করেন। এখন ওয়ার্ড অনুযায়ী ভাগ করার পরে ওয়ার্ড থেকে আপনি আবার বাদ দিবেন ইচ্ছা করে না, যে 1 নম্বর ওয়ার্ড বাদ দিলাম, না, আপনি ওটাকে লটারির মাধ্যমে নেন, অথবা সরল দৈব চয়ন মানেই তো লটারি, সেইভাবে আপনি 5টা পরিবার নেন, 5টা ওয়ার্ড নেন, বাকিগুলো বাদ যাক, যেহেতু লটারির মাধ্যমে নিলে কোনো পক্ষপাতিত্ব থাকলো না। এই পদ্ধতিতে স্বল্প ব্যয়ে স্বল্প সময়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যায়। গুচ্ছ নমুনায়নের, আচ্ছা এখানে একটু ভুল আছে বোধহয়, প্রথমটা হচ্ছে সুবিধা। আচ্ছা প্রথমটা সুবিধা ঠিক আছে, কিন্তু পরেরটা অসুবিধা। অসুবিধা শব্দটার অটা নাই, আপনারা 37 পৃষ্ঠা শেষে অসুবিধার শব্দটা লিখে নেন। এই পদ্ধতিতে সঠিকভাবে গুচ্ছায়ন সম্ভব না হলে নমুনা প্রতিনিধিত্বশীল হয় না। গুচ্ছায়ন মানে আপনি যদি গুচ্ছটা ঠিকভাবে করতে না পারেন, তাহলে নমুনাটা প্রতিনিধিত্বশীল হবে না। এই পদ্ধতিতে নমুনায়ন ত্রুটি সরল দৈব নমুনায়নের চেয়ে বেশি। আপনাকে অসুবিধার সময় একটু বুঝে বুঝে মুখস্থ করতে হবে যে কোনটা কি লিখবেন, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে গুচ্ছ নমুনায়ন ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ধরা হয় বলে নমুনার আকারের উপর গবেষকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে, যেহেতু বিশাল জনগোষ্ঠী কিনে এটা হবে, কাজে আপনি দেখেন আমরা ওয়ার্ড, ভৌগোলিক অবস্থান না, ওয়ার্ডের উপরে নিলাম আমরা, তার মানে এখানে গবেষকের তেমন কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এখানে গবেষক ইচ্ছা করলে সবাইকে নিতে পারতেছেন না, এখানে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে 1 নাম্বার নিচ্ছেন তো 2 নাম্বার নেন নাই, 3 নাম্বার ওয়ার্ড নিচ্ছেন, এইভাবে, ঠিক আছে। তার মানে গবেষক সব নিতে পারেন নাই, কাজে তাদের সবার উপর গবেষকের নিয়ন্ত্রণ নাই। এটাই মোটামুটি যতটুকু সম্ভব পড়ার চেষ্টা করলাম, ঠিক আছে। আচ্ছা হয়তো ভাইয়া, আপনারা আমি অনেকে, দেখলাম। আসসালামু আলাইকুম। অবশ্যই ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তো যতদূর সবাই শুনছেন তাতে কিছু কিছু আইডিয়া হয়েছে, এখন নিজে একটু পড়লে হয়ে যাবে, ঠিক আছে। তা আমরা 30 মিনিটই পড়াশোনা করতে চাচ্ছিলাম, 30 মিনিট হয়ে গেছে, তাহলে আমরা কি রেখে দিতে পারি? অন্তত একজন রেসপন্স করেন। ওকে, ঠিক আছে আলামিন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আলামিন ভাই। আচ্ছা আচ্ছা, জি আসসালামু আলাইকুম। জি কি আপা বলেন। গত ক্লাসে আপনি লিখে দিচ্ছিলেন যে রেকর্ড রাখা হবে, তাই সেটা কোথায় রাখছেন? আমি হ্যাঁ চাই। হ্যাঁ, রেকর্ড গত ক্লাসেরটাও করছিলাম, আজকেরটাও করলাম, কিন্তু গত ক্লাসেরটা যখন ডেস্কটপে রেকর্ডটা নিলাম, তখন ওইটা মানে খালি ঘুরে ঘুরে শব্দ হয় না, আর আবার টেলিগ্রামের ভিতরে শব্দ হয়। আমি টেলিগ্রামেরটা ফরওয়ার্ড করে দিব যদি ওই ডিভাইসেরটা সাপোর্ট না করে, ঠিক আছে। আজকেরটা রেকর্ড হয়েছে, আমি দেখি দুইটা ভাইয়া কিভাবে দেওয়া যায়। আজকেরটাও দিয়েন। জি আপা, ক্লাস তো শুনতেই পারলাম না, ঝামেলা ছিল ভাইয়া। শুধু আচ্ছা জয়েনিং। রেকর্ডটা দিয়ে দেবো। জি রেকর্ড দিয়ে হ্যাঁ, গতকালকের এবং আজকের প্রত্যেকটা রমজানের সবগুলি রেকর্ড হবে, রেকর্ডটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবানে, ঠিক আছে, অথবা কোনো লিংকে রাখতে পারলে সেটা দিয়ে দেবানে আপনার। আচ্ছা, মানে কালকে দিনেরটা দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা দিতে তাহলে হচ্ছে আমরা দেখে নিতে পারবো। পরে একবারে অনেকগুলো হলে আবার সেটা বেশি হ্যাঁ জমে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা আসলে রমজানের কারণে ওইভাবে ভালো করে সময় নিয়ে পড়তে পারতেছি না, তবে এগুলো ইজি। এই 3 অধ্যায়টা যেহেতু আমরা পড়তেছি, যে 3 অধ্যায়টা খুব সহজ হবে, আপনারা বুঝতে পারবেন। তাহলে কালকে আমরা এই 38 39 এভাবে পড়বো, ঠিক আছে। তাহলে আজকে আর কেউ কিছু বলবেন? রেকর্ড দুটো আসসালামু আলাইকুম ভাইয়া, আলামিন আজকেরটা ভাই। একটু দিয়ে দিয়েন। আজকের রেকর্ডটা আচ্ছা দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, আজকে রেকর্ড আমি দিচ্ছি। আমির ভাই, আমি একটা কথা বলি, আমার জি ফোনটা ভেঙে গেছিল, আমি নতুন ফোন কিনে আনলাম। আমি অনেকের জি সাথে কমিউনিকেশন করতে পারিনি, বিশেষ করে হোয়াটসঅ্যাপে আমাকে মিনিমাম 20-25 জন মেসেজ দিচ্ছেন, কিন্তু তাদের মেসেজ গুলো ওই ডিভাইস চেঞ্জ করার কারণে ওই হারিয়ে গেছে, মানে আপডেট হয় নাই ভালো মতো, ঠিক আছে। ঠিক ব্যাকআপ জি নিয়ে আসছিল কিন্তু আসে নাই। আপনারা দয়া করে কেউ মাইন্ড করবেন না, আবার একটু মেসেজ দিতে পারেন। আর যারা আচ্ছা আমার কাছ থেকে আমার কাছ থেকে হ্যান্ড নোট যারা নিতে চেয়েছিলেন, ওই অ্যাপ্লাই করছিলেন, তাদের হ্যান্ড নোট গুলো এই মানে রমজানের শুরু, অফিস, বাচ্চাটা জ্বর হলো, ঠিক আছে, মোবাইল ভেঙে গেল, এই কারণে আমি 5% কাজ বাকি ছিল, ওইটা ইনশাল্লাহ কালকে হয়ে যাবে। আমি বৃহস্পতিবারের মধ্যে ওইগুলো আমি ডেলিভারি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এইটাই আর কি জানালাম।
আচ্ছা বলেন আমির ভাই। আলামিন ভাই, ওই রমজানের মধ্যে তারাবির পরে যে ক্লাস গ্রুপ স্টাডি হওয়ার কথা ছিল, এখন কি শর্ট টাইম শুধুমাত্র 7টার পরে আধা ঘন্টা এটা, নাকি তারাবির পর এটা আচ্ছা আচ্ছা, কোনটা না না, বিষয়টা করতে হচ্ছে যাচ্ছেন কি, কন্টিনিউ? বিষয়টা হচ্ছে কি, তারাবির পরে বিশেষ করে আমাদের আপাদের, হ্যাঁ, আপারা জি যারা জি। ভোর রাতে উঠে রান্না বান্না করবেন, তারা কম সবাই মানে একবারে 15 জন আপার ভিতরে 14 জনই বলছে যে আমরা 10টার দিকে হলে সমস্যা হয়ে যায়, 10:30 ঘুমাইতে পারবেন না। আবার দেখা যাচ্ছে পুরুষেরা বাসায় আসতে খেতে দিতে হবে, আবার অনেকে রান্না করে। সেই চিন্তা করে আমরা রেকর্ড করতেছি, সেহেতু প্রত্যেকটা ক্লাসের রেকর্ড যদি এই গ্রুপে দিয়ে দেই, অন্তত আপনারা ওইটা আবার শুনলেন, ঠিক আছে, বা আচ্ছা আচ্ছা। এইভাবে হয়ে যাবে। কাজে এই টাইমটা এখন কিন্তু তারাবি কোথাও শুরু হয় নাই, ঠিক আছে, এই 7টা থেকে 7:30 পুরো রমজান জুড়ে বোধহয় সবাই বাসায় থাকবেন মাগরিব পরে, জি জি। আচ্ছা ঠিক আছে। আলামিন ভাই, আমাকে ওই দ্বিতীয় অধ্যায়টা একটু আমাকে দিয়ে মানে ইয়া করে দিতে হবে, এই রিভিউ করে দিতে হবে, কারণ দ্বিতীয় অধ্যায় আমার মেডিকেলের কারণে আমি অ্যাটেন্ড করতে পারি নাই, গ্রুপ স্টাডিতে দ্বিতীয় জয়েন অধ্যায়, করতে পারি নাই আর কি। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয়, দ্বিতীয় অধ্যায়ে বিজনেস স্টাডিজ থেকে হ্যাঁ, ব্যবসা দ্বিতীয় প্রতিষ্ঠান অধ্যায় ম্যানেজমেন্ট। সম্পূর্ণ আবার পড়বো, প্রথম অধ্যায় সম্পূর্ণ আবার আমরা পড়বো। তাহলে তৃতীয় অধ্যায়টা আমরা সবাই একটু রেকর্ড আছে এবং ক্লাস জি আমরা জি। রমজানে করতেছি, সবাই থাকবেন এবং রেকর্ড দিয়ে তৃতীয় অধ্যায়ের কোনো রিভিউ ক্লাস হবে না, রেকর্ড দেখে আমরা করবো। আর প্রথম দ্বিতীয়টা আবার আচ্ছা হবে, ঠিক আচ্ছা। আছে ভাই। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ঠিক আছে, ইউ, আচ্ছা আসসালামু আচ্ছা, আলাইকুম। ঠিক আছে, তাহলে আর কেউ কিছু না বললে আমরা রেখে দেই, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি রেখে দিচ্ছি। ঠিক ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম।